যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭। হাসপাতালে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। প্রিয়জনের খোঁজে ছোটাছুটি থামেনি স্বজনদের। সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে, সেই টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে। ৬ জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি, যাদের ডিএনএ নেওয়া হয়েছে। নিহতদের গ্রামের বাড়িতে দাফন, সুষ্ঠু তদন্ত সহ ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ক্যাম্পাসে ২ উপদেষ্টা ও প্রেস সচিব অবরুদ্ধ। কুর্মিটোলায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের জানাজা। রাষ্ট্রীয় শোক দিবসে অর্ধনমিত পতাকা। ২৪ তারিখের এইচএসসি পরীক্ষাও স্থগিত। মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের স্মরণে দোয়া মাহফিল সহ বিএনপির শোক কর্মসূচি। উচ্চ পর্যায়ের কমিটি করে সঠিক তদন্তের দাবি। একই সাথে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান না থাকার বিষয়ে নতুন প্রস্তাবনা। জুলাই সনদ ঘোষণায় দ্রুত ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান ডক্টর আলী রিয়াজের। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় সরকারি হিসাবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। নিহতদের মধ্যে একজন পাইলট, এক নারী শিক্ষিকা ও বাকি ২৫ জন শিশু। সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা গেছে ৮ জন, এখনও আইসিইউতে ৫ জন। রাজধানীর ৪টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৮ জন, যাদের কেউ শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন ডাক্তার সায়েদুর রহমান। বলেন, আজ থেকে দগ্ধ রোগীদের রক্তের প্রয়োজন পড়বে, এজন্য রক্তদাতাদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। বলেন, দগ্ধ হয়ে রাজধানীর ৪টি হাসপাতালে ভর্তি আছেন মোট ৭৮ জন। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। এদিকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি থাকা শিক্ষার্থীদের জন্য দোয়া চেয়েছেন তাদের পরিবার। অনেকেই নিজের সন্তানকে নিতে স্কুলে গেলে চোখের সামনেই ঘটে বিমান দুর্ঘটনা। সেই ভয়াবহ দৃশ্যের কথাও জানান তারা। হাসপাতালে চিকিৎসাধীন মাইলস্টোনের শিক্ষকদেরও দেখতে এসেছেন সহকর্মীরা। গতকাল রাতে আরো ৮ জনের মৃত্যুর পর এই সংখ্যাটি এখন এসে দাঁড়িয়েছে ১০। ৬ জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি, যাদের ডিএনএ নেওয়া হয়েছে। আর একটিকে মৃতদেহ কিনা দেহাবশেষ বলা হবে। উত্তর আধুনিক সে যেটা নেওয়া হয়েছে সেটি নিশ্চিত করা হয়নি, ওটা নিশ্চিত করা হলে সেখান থেকেও স্যাম্পল নেওয়া হবে। ব্রড ডেড সিএমএইচে ছিল ১১ জন, ইউনাইটেডে ১ জন, আমাদের এখানে ১ জন, ঢাকা মেডিকেলে ৪ জন পাঠানো হয়েছে, তার মধ্যে ওখানে যাওয়ার পরে ১ জন। অতএব আমরা এই কয়জনকে ব্রড ডেড বলতে পারি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের প্রয়োজনে সিঙ্গাপুর পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। এমন জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন সাবেক সেনা কর্মকর্তা। সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে, সেই টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্স। এই ধরনের ট্রেনিং কীভাবে, কোথায়, কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি শুরু, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। দর্শক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী, আমরা তার কাছে যাচ্ছি। রাব্বি, ৬ জনের মরদেহ তো এখনও শনাক্ত করা যায়নি, এ বিষয়ে সংশ্লিষ্টরা কিছু জানিয়েছেন কিনা? লোপা, আসলে এই প্রক্রিয়াটি একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ৬ জনের মরদেহ কিন্তু মর্গে আছে এবং সেই মরদেহের যারা দাবি করবেন তাদের ডিএনএ নমুনা নেওয়া হবে এবং সেই প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়েছে। আমরা এখন অপেক্ষায় আছি যে জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালের ঘণ্টা দুয়েক আগে স্বাস্থ্য উপদেষ্টা এবং সেই সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান তারা এখানে আছেন এবং তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা ঠিক 2টার পরে আরেকটু আপডেট আমাদেরকে দিবেন, যে সবশেষ হতাহতের সংখ্যাটি আমাদের জানাবেন। এর মধ্যে আমরা জেনেছি যে ভেতরে অনেক মা ছিল যার সন্তান
আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছে এবং সেই সাথে শিক্ষকরা গিয়েছেন, মাইলস্টোনের শিক্ষকরা গিয়েছেন তাদের ছাত্রদের দেখতে। তাদের সহকর্মী দুজন আছেন, একজন পুরুষ এবং একজন মহিলা, দুই শিক্ষক আছেন ভর্তি। সেই সাথে সব আগিয়ে দিয়েছে এবং সেই সাথে আমরা এখন অপেক্ষায় আছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা হয়তোবা সেই আপডেটটি পাবো। যে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে যে এই হাসপাতালে সহ 4টি হাসপাতালে ভর্তি আছে আহতরা এবং সেই সংখ্যাটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তবে সংখ্যাটি আরো আপডেট হবে, কারণ আমরা দেখেছি যে আরো বেশ কয়েকজন গুরুতর আহত যারা অন্যান্য হাসপাতালে ভর্তি ছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এবং তাদেরকে ভর্তি করা হয়েছে। এবং এই হাসপাতাল যেহেতু বিশেষায়িত হাসপাতাল, পোড়া রোগীদের জন্য সর্বোচ্চ চিকিৎসা কিন্তু এই হাসপাতালে হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা জানতে পারবো যে সবশেষ যে কতজন ছাত্র ছাত্রী এবং শিক্ষক এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং সেই সঙ্গে আমরা শুনতে পাচ্ছি যে আরও একজন মারা গেছেন, সেই তথ্যটিও আমরা যাচাই বাছাই করতে পারবো। রাব্বি, নিশ্চয়ই আপনার মাধ্যমে আপডেট আমরা দর্শকদের জানাতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের বাড়িতে কান্নার রোল। কয়েকজনের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে, সেখানে জানাজা শেষে দাফন করা হয়। এমন প্রাণহানিতে এলাকা জুড়েই শোকের ছায়া। পরিবারের সবার প্রিয় ছোট্ট সাইমা কফিনবন্দি হয়ে বাড়ি ফিরেছে। প্রাণচঞ্চল সাইমার মরদেহ যখন গাজীপুরে বাড়ির উঠানে স্বজন প্রতিবেশীদের কান্নার রোলে, তখন ভারী হয়ে ওঠে পরিবেশ। সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারায় 3য় শ্রেণীতে পড়ুয়া সাইমা। সিএমএইচ হাসপাতালে তার মরদেহের সন্ধান পায় পরিবার। জানাজা শেষে বিপ্লবর্থা এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মরদেহ। পিছন দিয়ে ঢুকছি, ঢুকে ভিতর দিয়ে কিছুই নাই, শুধু আর কি কয়লা ছাড়া কিছুই ছিল না ভিতরে। এরপর আমি জিজ্ঞেস করলাম, বলছে যে আধুনিক মেডিকেল নিয়ে গেছে। সব জায়গা খুঁজছি, 15টা হসপিটাল দেখছি, কিছুই হয় নাই, পাই না। বাবার কাঁধে সন্তানের মরদেহ কতটা ভারী তা ভুক্তভোগী ছাড়া কেউ বোঝে না। ফুটফুটে ছোট্ট শিশু মেহনাজ আক্তার হুমায়রা আর কখনো ফিরবে না, তা যেন মেনে নিতে পারছেন না পরিবারের কেউ। মরদেহবাহী গাড়ি যখন টাঙ্গাইলের সখীপুরের বাড়িতে, তখন চারপাশে শোকের ছায়া, হাহাকার আর আর্তনাদে স্তব্ধ গোটা এলাকা। জানাজা শেষে দাফন করা হয় হতিয়া সামাজিক কবরস্থানে। সরকারের পক্ষ থেকে যে ধরনের সাপোর্ট আসবে ভবিষ্যতে, এই যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ারশি এলাকার 8ম শ্রেণী পড়ুয়া তানভীর আহমেদ সবার মধ্যমণি আজ নিথর। বাকরুদ্ধ বাবা মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই কারো। জানাজা শেষে সমাহিত করা হয় তানভীরের মরদেহ। বরিশালের মেহেন্দিগঞ্জের সামিউল করিম খেলাধুলায় ছিল বাড়তি ঝোঁক। উচ্ছল প্রাণচঞ্চল সামিউল আর নেই, তা যেন মানতেই পারছে না বাবা মা। আর কখনো বায়না ধরবে না। আদর স্নেহ ভালোবাসার সকল বাঁধন তুচ্ছ করে সামিউল আজ অনন্ত পথের যাত্রী। নানা বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। 3য় শ্রেণীর আরেক শিক্ষার্থী ফাতেমা আক্তারের বাড়ি বাগেরহাটের চিতলমারিতে। ভোরে মরদেহ পৌঁছানোর পর জানাজা শেষে সামাজিক কবরস্থানে ফাতেমার দাফন সম্পন্ন হয়। 3 ভাই বোনের মধ্যে সবার ছোট আব্দুল্লাহ সামিম। 7 মাস আগেই প্রবাসে মৃত্যু হয় তার বাবার। সেই শোক কাটিয়ে না উঠতেই আবারও প্রিয়জন হারানোর শোক। শরীয়তপুরের ভেদরগঞ্জে পারিবারিক কবরস্থানে বাবার পাশেই দাফন করা হয় তাকে। ঢাকা মেডিকেল নিতে নিতে আমার বাবা চিল্লাইছে আর কইছে, আম্মু কতক্ষণ লাগবো, ভাইয়া কতক্ষণ লাগবো, আর ভাইয়া এত দূরে হাসপাতাল কেন। মেয়েকে আনতে স্কুলে গিয়ে আর ফেরা হয়নি রজনী ইসলামের। বিস্ফোরণে প্রাণ গেছে তারও। পরে সিএমএইচ থেকে মরদেহ খুঁজে পায় স্বজনরা। সেই থেকে ছোট্ট শিশু ঝুমঝুমের কান্না যেন থামছেই না। কে দেবে তাকে সান্ত্বনা? স্বজনদের শোকের সাগরে ভাসিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন রজনী ইসলাম। মেহেরপুরের নিজ বাড়িতে মরদেহ নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন সবাই। পরে শ্বশুরবাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে জানাজা শেষে দাফন করা হয় রজনীর। ছেলেটা অসুস্থতার কারণে যায়নি, মেয়েটা গেছিল, মেয়েকে আনতে গেছিল। গাড়ির থেকে নামার পরে 5 মিনিটের মধ্যে এই কাজটা হয় আর কি।
স্কুলের ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের এমন মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা দেশ। মর্মান্তিক এই ঘটনা হয়তো একদিন সবার স্মৃতিতে ঝাপসা হয়ে যাবে, কিন্তু প্রিয়জন হারানোর ক্ষত স্বজনরা কি কখনো ভুলতে পারবে? সাবরিনা লিজা, যমুনা নিউজ। নিহতদের সঠিক তথ্য প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা প্রকাশ সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সকাল 9টায় স্কুলের সামনে বিক্ষোভের ডাক দেয় শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হলেও শিক্ষার্থী, অভিভাবক কিংবা শিক্ষকদের কেউই ঘটনাস্থলে প্রবেশ করতে পারছেন না। এমন অনির্দিষ্টতা, আতঙ্ক, তথ্যের স্বচ্ছতার অভাব থেকেই তারা বিক্ষোভে করছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো অবিলম্বে বাতিল করে আধুনিক ও নিরাপদ প্রশিক্ষণ বিমান চালুর ব্যবস্থা নিতে হবে। দুর্ঘটনায় যারা নিহত আহত হয়েছেন তাদের প্রত্যেকের জন্য যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানান শিক্ষার্থীরা। শরীর একবারে পুরো আহত অবস্থা, দুইটা একবার শেষ, রোস্টের মতো একবারে অবস্থা, একবারে খুবই খারাপ। মানে দুইটা তো হয় না, ওখানে কিভাবে 19 জন মানুষ মারা যায়। নিহতদের সঠিক নাম এবং তথ্য আমাদের সামনে উপস্থাপন করতে হবে এবং আহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা ডক্টর সিয়ার আবরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। তাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও। সকাল 10:30টায় দুই উপদেষ্টা বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করতে যান। এ সময় আসিফ নজরুল শিক্ষার্থী, অভিভাবকদের সাথে কথা বলতে চাইলে উত্তেজনা তৈরি হয়। উপদেষ্টাকে প্রশ্নবাণে জর্জরিত করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে তাকে ঘেরাও করে স্লোগান দিতে থাকে শোকাহত শিক্ষার্থীরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে জড়িতদের বিচারের দাবি জানায়। আসিফ নজরুল সমবেদনা জানিয়ে বিচারের আশ্বাস দিলেও শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়েন। বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় কুমিল্লায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দুপুরে নগরীর পূবালী চত্বরে জড়ো হন বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে যান শিক্ষা বোর্ডে। এ সময় তারা নিহত আহতদের সঠিক তথ্য প্রকাশ, বিকাল 5টায় মধ্যে শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ সহ 3 দফা দাবি তুলে ধরেন। হতাহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতিও দাবি জানান তারা। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়েও সামনে বিক্ষোভ করেন। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের ফিউনারেল প্যারেড ও নামাজি জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুর 12:30টায় ঢাকার কর্মীটোলায় ফিউনারেল প্যারেড ও নামাজি জানাজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান সহ নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে 3 বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তৌকিরের মরদেহের আনুষ্ঠানিকতায় অংশ নেন তার সহকর্মী বিমান বাহিনীর সদস্যরা। জানাজায় অংশ নিয়ে তৌকিরের স্বজনরা সবার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন। এরপর বিমান বাহিনীর সদস্য তৌকিরের মরদেহ গাড়িতে তুলে দেন। সেখান থেকে মরদেহ রাজশাহীতে নিয়ে যাওয়া হবে। সেখানে সোপুরা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে নগরীর সোপুরা কবরস্থানে দাফন করা হবে তাকে। আমার ভাগনা গতকালকে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমাদেরকে, বিশেষ করে তার পরিবারকে যে সাপোর্ট করা হয়েছে, আসলে এই সময়টায় এটা খুবই প্রয়োজন ছিল। তার জন্য আমরা বিমান বাহিনী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। দর্শক, বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের সাগরের মরদেহ নেওয়া হবে রাজশাহীতে। বলছিলাম আপনাদের এ বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, সোপুরা কবরস্থানে দাফন করার কথা, তৌকিরের দাফন প্রক্রিয়ার সার্বিক প্রস্তুতি সম্পর্কে একটু জানতে চাই। লোপা, বিমান বাহিনীর একটি দল এই একটু আগে এই রাজশাহীর যে এই আশ্রয়, রাজশাহীর যে এই উপশহর এলাকার যে বাসাটি রয়েছে, এই বাসাতে এসে তৌকিরের পরিবারের সাথে, পরিবারবর্গের যারা ছিল তাদের সাথে কথা বলেছেন এবং তারা যতটুকু এখন পর্যন্ত আমি জানতে পেয়েছি যে বিকেল 4:30টার দিকে রাজশাহীর যে মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে রয়েছে সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে গুরুস্থানে কিন্তু তার দাফন সম্পন্ন করা হবে এবং কবর খোঁড়ার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আমি একটু আগেই খোঁজ নিয়েছি এবং পরিবারের যারা সদস্য রয়েছে তাদের সাথে আমি কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে তার আত্মীয়রা তেমনটি বলছেন
বলেছেন যে বিধ্বস্ত বিমানে নিহত পাইলট তকির আহমেদের প্রথম জানাজা কিন্তু ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হওয়ার পরে তারপরে বিমানযোগে বিমানের একটি বিশেষ ফ্লাইট কিন্তু রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে, সেখানে তার পরিবারবর্গ আসবেন এবং মরদেহটি সেখানে আনার পরে রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে কিন্তু নিয়ে যাওয়া হবে। এর আগে এই বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল তার পরিবারের সাথে কথা বলেছেন একটু আগে, এবং তাদেরকে বাসার ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এখানে কিন্তু কিছুক্ষণের জন্য আনা হবে, তেমনটি তার আত্মীয় স্বজন এবং এই বিমান বাহিনীর যে বিশেষ দলের যারা প্রতিনিধি ছিলেন তারা আমাদেরকে তেমনটি জানিয়েছেন। এখন পর্যন্ত রাজশাহীর যারা স্থানীয়রা রয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সংগঠনের যারা দায়িত্বরত রয়েছে, রাজশাহী জেলা প্রশাসন এবং সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার যারা মানুষজন রয়েছে তারা আসছে, পরিবারের যারা লোকজন রয়েছে তাদের সাথে কথা বলছেন। এবং যেহেতু এটি তাদের ভাড়া বাসা এবং তাদের পৈতৃক বাসা চাঁপাইনবাবগঞ্জের কানসাটে, সেই কানসাট থেকেও আত্মীয় স্বজন এসেছেন এবং সকলেই কিন্তু শেষবারের মতো কিন্তু তাকে এক নজর দেখার জন্য অপেক্ষায় রয়েছেন। এবং বলা যায় যে শোকের মাতম চলছে গোটা বাড়ি জুড়ে। এবং শাহ মখদুম বিমানবন্দরে আনার পরে মরদেহটি এখানে আনার পরে তারপরে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে সেখানে জানাজা অনুষ্ঠিত হবে, তারপরে সপুরা গুরুস্থানে তাকে দাফন করা হবে। লোপা। তারিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনা তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ ও নিহতদের 5 কোটি, আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। এর আগে এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে রিটটি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। রিটে জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে এবং নিহতদের পরিবারকে 5 কোটি, আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। শুনানিতে বিচারপতি ফাহমিদা কাদের এমন দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে, না হলে বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করতে হবে। পরে হাইকোর্ট এই রুল জারি করেন। রিটে বিমান বাহিনীর অধীনে ত্রুটিপূর্ণ বিমানের সংখ্যা কত এবং এদের রক্ষণাবেক্ষণের কী কার্যক্রম গ্রহণ করা হচ্ছে তা জানতে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ, মাইলস্টোন স্কুলের আগুনের পুড়ে যাওয়া নিহত শিক্ষার্থীদের 5 কোটি টাকা এবং আহত শিক্ষার্থীদের 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। দর্শক, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় দিয়াবাড়ির তারারটেকে একই পরিবারের নিহত 3 জনের জানাজা সম্পন্ন হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ, আমরা তার কাছে যাচ্ছি সরাসরি। ফয়সাল, জানাজা তো সম্পন্ন হয়েছে, শোকার্ত পরিবার কি বলছে? লোপা, আসলে পরিবারের যেহেতু একই পরিবারের 3 জন সদস্য, ছোট্ট শিশু আসলে বুঝে ওঠার আগেই বিমান দুর্ঘটনায় মারা গেছেন, যার কারণে শুধু পরিবার না পুরো এলাকার মানুষজনই কিন্তু শোকার্ত। প্রত্যেকেই এই জানাজায় এসেছেন। এলাকার প্রায় হাজার মানুষ ছোট এই 3টি শিশুর জানাজায় অংশ নিয়েছেন এবং তারা সকলেই আসলে বলছেন কেন এই দুর্ঘটনা, কেন এই আবাসিক এলাকার উপর দিয়ে কেন যুদ্ধ বিমান বা প্রশিক্ষণ বিমান চলাচল করে কিংবা প্রশিক্ষণ গ্রহণ করা হয়, এটি নিয়ে তারা আসলে প্রশ্ন তুলছেন এবং খুব ক্ষুব্ধ এলাকাবাসী। তারা আসলে এটির একটি সুষ্ঠু তদন্ত চান, কেন এই ধরনের ঘটনা ঘটলো, এতগুলো ছোট সন্তান শিশু আসলে মারা গেল। এ বিষয়ে আসলে সবারই কণ্ঠে কিছুটা ক্ষোভ প্রকাশ করছেন সকলেই। তবে আমরা এখানে পরিবারের সাথে কথা বলার চেষ্টা করেছি। আসলে তারা যেমনটি বলছেন যে আসলে তাদের সন্তানদের হায়াত এতটুকুই ছিল, যার কারণে হয়তো তাদের এখানেই তাদের জীবনের পরিসমাপ্তি ঘটেছে। তবুও তারা আসলে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। তারা বলছেন যে এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, ভবিষ্যতে যাতে সরকার আরও পদক্ষেপ নেন সে বিষয়ে তারা কথা বলছেন। তার পাশাপাশি তারা বলছেন এখানে আসলে তারা বলছেন যে আসলে এই ধরনের দুর্ঘটনায় সত্যিকারের সংবাদের বিষয়ে তারা অনেকেই প্রশ্ন তুলছেন যে সেখানে আসলে নিহতের সংখ্যা নিয়েও এক ধরনের লুকোচুরি করা হচ্ছে। তো সেই বিষয়গুলো নিয়েও তারা প্রশ্ন তুলছেন। আপনারা দেখছেন যে জানাজার পরপরই কিন্তু মসজিদ প্রাঙ্গণে সেই 3 জন ছোট্ট শিশু তাদেরকে সমাহিত করা হয়েছে এবং সেখানে কিন্তু সেই তাদেরকে দাফনের যে কাজগুলো রয়েছে সেগুলোও করা হচ্ছে।
তো বলা যায় যে এখানকার যে সকল স্থানীয় রাজনীতিবিদরা রয়েছেন কিংবা স্থানীয় এলাকার যে সকল মানুষজন রয়েছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারাও কিন্তু এখানে এসেছেন নিহতের পরিবারদের। ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া আহত নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনার। এই ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার পৃথক শোক বার্তায় তারা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আজ ও আগামী 24 জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হওয়ায় কলেজ শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতি হয়। অন্তর্বর্তী সরকার আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় সকল বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। দর্শক, সচিবালয়ের সামনে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আমাদের সহকর্মী আলমগীর স্বপন সেখানে আছেন, কথা বলছি তার সাথে। স্বপন, এখন ওখানকার পরিস্থিতিটা কি, শিক্ষার্থীরা কি বলছেন? এখানে যেহেতু আপনার শিক্ষার্থী অভিভাবক আছে, আমি এখানে দেখতে পাচ্ছি যে তারা প্রথমে শিক্ষা ভবনের সামনে জড়ো হয়েছিল। সেখানে পুলিশ ব্যারিকেড দিয়েছিল। সেটি 10 মিনিট আগে ব্যারিকেডটি ভেঙে শিক্ষার্থী ঢাকার শুধু মাইলস্টোন না, ঢাকার বিভিন্ন স্কুলের, কলেজের শিক্ষার্থী, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও এখানে রয়েছেন বলে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখন সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন গত 10 মিনিট ধরে। এর আগেই এই খবরকে আইন শৃঙ্খলা বাহিনীর সচিবালয়ের দায়িত্বে যারা আছেন তারা হলো সচিবালয়ের যে 3টি প্রধান গেট, সেই গেটগুলো বন্ধ করে দিয়েছেন। এখানে শিক্ষার্থীরা, আপনি জানেন যে তারা 7 দফা দাবি জানিয়েছে। এর মধ্যে সচিবালয়ের সামনে যে প্রধান দাবিটা তারা সেটা দিচ্ছেন সেটি হলো শিক্ষা প্রতিষ্ঠা এবং শিক্ষা সচিব তাদের অপসারণের দাবিতে তারা এখানে স্লোগান দিচ্ছে। তারা এখন আইন শৃঙ্খলা বাহিনী এখানে তাদের বিভিন্ন গেটের সামনে তারা অবস্থান নিয়েছেন। আমরা এখানে শত শত শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছি এবং আরো বিভিন্ন জায়গা থেকে তারা শিক্ষার্থী এখানে আসছে। তারা এখানে কেউ দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, অনেকেই সচিবালয়ের প্রধান গেট 1 নম্বর সেটার সামনে বসেছেন। আপনি তাদের স্লোগান শুনতে পাচ্ছেন। তারা ক্ষিপ্ত, তারা এই যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাইলস্টোন স্কুল ও কলেজে, সেই ঘটনায় সরকারের যে ব্যবস্থা গ্রহণের যে বিষয়গুলো, বিশেষ করে এইচএসসি পরীক্ষার যে বিষয়টি সেটি বন্ধ বা স্থগিত করার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার শিক্ষা মন্ত্রণালয়ের যে আপনার ঘোষণা দিয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সেটি আপনার ফেসবুকে যে জানিয়েছে, এতে যে সিদ্ধান্তহীনতা সেগুলো প্রেক্ষিতেই তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠা, শিক্ষা সচিবের পদত্যাগের দাবি জানাচ্ছেন। আমরা আমার সামনে দেখতে পাচ্ছি যে তারা হলো এখানে শিক্ষার্থীদের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। এই শিক্ষার্থীদের মধ্যে আপনার অভিভাবকরা এখানে রয়েছেন। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা কিন্তু কম, কিন্তু প্রতিনিয়ত আমি দেখতে পাচ্ছি শিক্ষার্থী, অভিভাবক, বিক্ষুব্ধ মানুষের সংখ্যা এখানে বাড়ছে এবং এটাকে ঘিরে সচিবালয় আপনি জানেন যে একদিকে গুলিস্তান, আরেকদিকে হলো আপনার শিক্ষা অধিদপ্তরের যে পয়েন্ট, সেই পয়েন্ট করে দেওয়া হচ্ছে এবং সেই যানগুলো আপনার ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আমি দেখতে পাচ্ছি ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি আপনার ভিতরে আমরা যদি খোঁজখবর নিয়েছি এখানে যে শিক্ষা উপদেষ্টা বা আইন উপদেষ্টা, বিষয় মন্ত্রণালয়ের উপদেষ্টারাই সচিবালয়ের ভিতরে নেই। তারা জানেন যে শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা মাইলস্টোন কলেজে ভিজিট করতে গিয়েছিল। সেখানেও এক ধরনের প্রতিবাদের বিক্ষোভের মুখে তারা পড়েছিল। তো তারা সেখান থেকে এখানে ফিরে আসে, সচিবালয়ে ঢোকেননি। তো
এই মুহূর্তে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও কথা বলেছি। তারা এই যে বিক্ষোভ এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের যে দাবিগুলো তারা এখানে শুনে শান্ত রাখার চেষ্টা করছেন, এবং এখানে যে ধরনের আইন শৃঙ্খলা বাহিনী থাকার দরকার তারা এখনো বাড়াননি, বা তারা শান্তিপূর্ণভাবে এই ক্ষোভ তাদের কথা শুনছেন। স্বপন, আপনার মাঝের কথাগুলো পরিষ্কার আমরা শুনতে পারিনি, তবে বোঝাই যাচ্ছে বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতি এখন সচিবালয়ের সামনে, তারা বিক্ষোভ করছেন। দর্শক, নিহতদের সঠিক তথ্য প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা প্রকাশ সহ 6 দফা দাবিতে বিক্ষোভ করছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। আমরা এই বিষয়ে জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন তানভীর মৌসুম। তানভীর, 2 উপদেষ্টা কি এখনো অবরুদ্ধ অবস্থায় আছেন? সেখানকার পরিস্থিতি একটু জানতে চাই। লোপা, এখানকার পরিস্থিতি হচ্ছে, এখানে আসলে ছাত্রদের উপস্থিতি আছে, ছাত্ররা অবস্থান করছে, এবং যেহেতু এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেছে সেহেতু আসলে তাদের সবার মনেই এক ধরনের ক্ষোভের আগুন জ্বলছে। এবং আমি একটু দেখাতে চাই যে এখানে আসলে এই কলেজ সংলগ্ন এলাকাটিতে আসলে কি অবস্থা। এখানে আসলে আমরা দেখতেই পাচ্ছি যে আসলে বিপুল পরিমাণ শিক্ষার্থী এই যে গোল চত্বর সংলগ্ন এলাকাতে অবস্থান করছে, এবং এখানে আসলে যান চলাচল সীমিত করে দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন পয়েন্টে, সড়কের বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীরা রয়েছেন, এবং তারা এই যে এত বড় একটি দুর্ঘটনা ঘটলো এবং এত কোমলমতি শিশুরা নিহত হয়ে গেল এবং আগুনে পুড়ে যে বিভৎস মৃত্যু, এই যে এত বড় একটি শোক, সেই শোকের কিন্তু একটি বহিঃপ্রকাশ ঘটেছে আসলে তাদের এই 6 দফা দাবি এবং তাদের যে এই যে ক্ষোভ, এই ক্ষোভের মাধ্যমে। এবং এখানে অবরুদ্ধ থাকার বিষয়টি যেরকম আছে, এবং সেখানে আমরা দেখেছি যে এখানে আসলে যে বিশাল পরিমাণে জনসমাগম এবং এই ছাত্রদের একটি বিশাল অবস্থান, এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও রয়েছেন, এবং একটু পরপরই আমরা দেখতে পাচ্ছি যে না আসলে উত্তেজিত যে ভঙ্গিতে তাদের যে কথাবার্তা রয়েছে, এবং আসলে এটি খুবই স্বাভাবিক, কারণ আসলে এরকম একটি দুর্ঘটনা, এটি আসলে বলতে গেলে যে বাংলাদেশের ইতিহাসেও কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানেও আসলে এতটা এরকম বিভৎস মৃত্যু আসলে কেউ দেখেনি। এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি যে এই যে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে আছেন, এবং তাদের যে 6 দফা দাবি রয়েছে সে 6 দফা দাবির ব্যাপারগুলো কিন্তু তারা বলছেন, এবং একই সাথে তাদের যে ন্যায্য দাবি দেওয়াগুলো রয়েছে, এবং তাদের যে আরও বেশ কিছু দাবি দেওয়া, সেই সাথে তারা হচ্ছে মৃতের সঠিক যে সংখ্যা সেটিও তারা জানতে চান। সব মিলিয়ে তারা কিন্তু আসলে বোঝাই যাচ্ছে যে তারা আসলে তাদের দাবি আদায় না করে এই জায়গা থেকে হয়তোবা সরবেন না, বা সরতেও আসলে আরও কিছুটা সময় লাগবে। সব মিলিয়ে বলা যায় যে এই মুহূর্তে আসলে এই যে দিয়াবাড়ির এই এলাকাটিতে এক ধরনের থমথমি পরিস্থিতি বিরাজ করছে। লোপা। তানভীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বিমান দুর্ঘটনায় কোনো ত্রুটি বিচ্যুতি ছিল কিনা তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, পরিকল্পিত দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হচ্ছে কিনা জনমনের এমন প্রশ্নের জবাব পেতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করতে হবে। মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির হতাহতদের জন্য নয়াপল্টনে দোয়া মাহফিল করে বিএনপি। উত্তোলন করা হয় কালো পতাকা। ওদের হারিয়ে নিস্তব্ধ শোকাচ্ছন্ন বাংলাদেশ। এক একটি ফুলের গায়ে সে কি পোড়া ক্ষত। মৃত্যুপুরী বনে যাওয়া মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের জন্য শোকাবহ পরিবেশ ছিল রাজনৈতিক অঙ্গনেও। বুকে কালো ব্যাজ ধারণ করে প্রার্থনা মোনাজাতে স্রষ্টার কাছে পরপারে ওদের ভালো রাখার আর্জি বিএনপির নেতাকর্মীদের। ঘনবসতিত এলাকায় কেন যুদ্ধ বিমানের প্রশিক্ষণ, তদারকি কিংবা পরিকল্পনায় ছিল কি কোনো ঘাটতি? প্রশিক্ষণের আগে বিধ্বস্ত বিমানে করা হয়েছিল কি ফিটনেস পরীক্ষা? মিলাদে অংশ নিয়ে এসব প্রশ্নের উত্তর জানতে চাইলেন বিএনপি নেতারা। আকাশে বিমানটি উড়ানের আগে তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা যথাযথভাবে, এবং এই বিমানটা চলার মতো যান্ত্রিকভাবে সক্ষম ছিল কিনা। জনগণের পক্ষ থেকে এই প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করা এবং জনসমক্ষে প্রকাশ করার জন্য আমি দাবি করব। আমি কাউকে দোষারোপ করছি না, যাতে ভবিষ্যতে এমনি আরেকটা দুর্ঘটনার জন্ম না দেয়। আসলে রাত্রে খেতে পারিনি, মানে মুখ দিয়ে কোনো আহার জুটছিল না, এখনও স্বাভাবিক হতে পারছি না। এই শোক মানে সহ্য করার মতো নয়। এই যে শোকের যে ওজন, এটা বহন করতে পারছি না। যুবদলের রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে রিজভী আহমেদ দাবি জানালেন, ঘটনায় কেউ দায়ী হলে তাদের খুঁজে বের করার। মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। জানি না এর জন্য দায়ী কে, এর জন্য কারা দায়ী সেটা সরকার খুঁজে বের করবে।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা। বিমান দুর্ঘটনায় শোকে দলের পূর্ব ঘোষিত সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। সময়ের স্বল্পতা বিবেচনা করে দ্রুত সময়ে ঐক্যমত্যের সিদ্ধান্তে পৌঁছানোর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 17তম দিনের আলোচনার সূচনায় তিনি এই আহ্বান জানান। বক্তব্যের শুরুতে বিমান দুর্ঘটনার কারণে শোক প্রস্তাব দিয়েছে কমিশন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু তদন্তের জন্য সরকারের সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান ড আলী রিয়াজ। আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকার বিধান এবং তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে নতুন একটি সমন্বিত প্রস্তাব দিয়েছে কমিশন। এই দুটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি আলোচনার এজেন্ডায় আছে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল সংক্রান্ত আইন। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী শিশুসহ সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে আমরা আশা করি যে সময়ের স্বল্পতার বিবেচনায় অন্যান্য দায়িত্বের পাশাপাশি আপনারা এখানে উপস্থিত থাকছেন। আগামী কয়েকদিনের মধ্যে আমরা যেন একটা জাতীয় সনদে উপনীত হতে পারি, সেজন্য আমরা যেন আরও সক্রিয়, আরও দ্রুততার সঙ্গে সিদ্ধান্তে আসতে পারি, সেজন্য আপনারা সহযোগিতা করবেন। কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে ধর্ষণের শিকার নারীর নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় চিকিৎসার আদেশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন দাখিল না করায় কুমিল্লার পুলিশ সুপারকে তলব করেছেন হাইকোর্ট। আগামী 12 আগস্ট তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহিদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 29 জুন কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে ধর্ষণের শিকার নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রয়োজনীয় চিকিৎসা দিতে নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ধর্ষণের শিকার নারীকে নির্যাতনের ভিডিও 24 ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দেন আদালত। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহিদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আহতদের সুচিকিৎসা দেয়াটা জরুরি। সম্পূর্ণভাবে সুস্থ হওয়া পর্যন্ত বিমান বাহিনী সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, তথ্য লুকানোর কোনো সম্ভাবনা নেই, সবাই দেশের মানুষ। রাজধানীর মাইলস্টোন কলেজের যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন বিমান বাহিনী প্রধান। বলেন, ইঞ্জিন নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করে না বিমান বাহিনী। প্রযুক্তি বিকল হবার কারণেই দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনা নিয়ে তথ্য লুকানোর কোনো সম্ভাবনা নেই বলে জানান তিনি। আমরা তাদের পাশে থাকবো। আমরা সম্মিলিতভাবে অনেকেরই কষ্ট কিছুটা হলেও লাঘব করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আহতের সুচিকিৎসা এটাই এখন আমার মনে হয় সবচেয়ে জরুরি। যারা আমাদের মাঝে এখনো অসুস্থ হয়ে আছেন বা আহত হয়ে আছেন তাদেরকে আমরা সর্বাত্মক চিকিৎসা প্রদান করব এবং তারা যাতে সম্পূর্ণভাবে সুস্থ হয়, সেটাই আমাদের মূল লক্ষ্য। দর্শক, এই মুহূর্তে সিএমএইচ হসপিটালে ব্রিফিং চলছে, আমরা সরাসরি সেখানে যেতে চাই। তারা এটা দেখবে, ইভ্যালুয়েট করবে, তারা চিকিৎসাও দিবে এবং যদি মনে করে পাঠানোর, তাহলে তারা বিদেশে পাঠানোরও প্রস্তুতি তাদের মধ্যে আছে। এটা আমার অংশ না, এটা সম্পূর্ণ ন্যাশনাল লেভেলের যে কাউন্সিল আছে যারা, এটা তাদের অংশ। আমি তাদের কোট করছি। বলেন এরপরও যে কোনো প্রশ্ন। আর ওই যে আমি বললাম, আমরা জানেন যে আমরা যে জুলাই যোদ্ধা যারা আছে, জুলাই যোদ্ধা তো এখানে আমরা নিয়ার অ্যাবাউট 4000 চিকিৎসা করেছি এখন পর্যন্ত। আমার কত 26 জন না কত 28 জন এখন পর্যন্ত কিন্তু আমরা আছি এবং প্রতিনিয়তই যারা বিভিন্ন জায়গায় চলে যায় আবার ট্রিটমেন্ট নিতে আসে, আমরা তাদেরকে পাঠিয়ে দিলে আবার একটা টাইম দিয়ে চলে আসে। আমার এখানে 600-র উপরে অপারেশন হয়েছে প্রতিনিয়ত এবং সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম সার্জারির জন্য তারা আসছে এবং এখনো অনেক ভর্তি আছে। সো এই জিনিসগুলো আমরা অত্যন্ত সতর্কতার সাথে এবং আন্তরিকতার সাথে করি। ওই যে আরেকটা কথা আমি প্রথমে বলেছিলাম, ন্যাশনাল লেভেলে যে কোনো জায়গায়, সেটা সিভিল হোক মিলিটারি হোক, যে কোনো জায়গায় যদি কোনো এই ধরনের ডিজাস্টার ক্যাজুয়ালিটি হয়, আমরা কিন্তু আমাদের একদম এসওপি আছে, উইদিন শর্ট টাইম আমরা কিন্তু নোটিস পেয়ে যাই এবং আমরা সেভাবে প্রিপারেশন। এবং গতকালও আপনারা 1-2 ঘন্টার পরে আসলে দেখবেন আমার এমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়ালিটি সুন্দর নেক্সট পেশেন্টের জন্য প্রিপেয়ার্ড। আমরা এক্সপেক্ট করছিলাম, আমার টিম সেভাবেই কাজ করেছে।
এবং দে আর হাইলি কোয়ালিফাইড, এবং বাংলাদেশে এই ইমার্জেন্সি ক্যাজুয়ালিটি ম্যানেজমেন্ট আমাদের ঢাকা সিএমএসএ থেকে আমি বলতে পারি আপনাকে উইথ অথরিটি, এবং আমার সেই লেভেল আছে, আমাদের খুবই অতি উন্নত মানের এবং ম্যানেজমেন্টটা। আর আমরা সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী স্পেশালি দেশের যে কোনো ক্রান্তিকালে আমরা সবসময় কিন্তু সব কিছুতেই ছিলাম। ঢাকা সিএমএস যেহেতু সবচেয়ে বড় সিএমএস, এবং দেশের অন্যান্য সিএমএস যখনই কোনো ডিজাস্টার বা অন্য কোনো কিছুর থাকে সবসময় সদা প্রস্তুত থাকে। দর্শক, সম্মিলিত সামরিক হাসপাতালে ব্রিফিং চলছে এই মুহূর্তে, আমরা সরাসরি সেখানে ছিলাম। যাচ্ছি পরের খবরে। ভারতের ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় পদত্যাগ করেছেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সোমবার প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। অবিলম্বে পদত্যাগ কার্যকর করার কথা উল্লেখ করেছেন তিনি। সোমবার শুরু হওয়া পার্লামেন্ট অধিবেশনে উচ্চকক্ষ রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন জগদীপ ধনখড়। এর মধ্যেই দায়িত্ব শেষ হওয়ার 2 বছর আগে ভাইস প্রেসিডেন্ট আকস্মিক পদত্যাগের ঘোষণা দেয় তৈরি হয়েছে ধোঁয়াশা। 74 বছর বয়সী জগদীপ ধনখড় 2022 সালের আগস্টে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।